রাত বেড়েই চলেছে। রাতের বেলা কষ্টগুলো দ্বিগুণ আকার ধারণ করে, মানুষকে বানিয়ে দেয় নিশাচর প্রাণী। আইমান ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশ পানে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে। ধোঁয়াগুলো কিছু দূর গেলেই শূন্য মিলিয়ে যায়। ইস, কষ্টগুলো ও যদি এভাবে শূন্যে মিলিয়ে যেত, তাহলে শহর জুড়ে হাজারো জীবন্ত লাশ ঘুরে বেড়াত না। আইমানের আকাশের দিকে তাকিয়ে আছে। আজ আকাশটাকে অনেক বেশি আপন মনে হচ্ছে। প্রিয়তা কোনো এক জায়গায় এই আকাশের নিচেই তো আছে। কারো পায়ের শব্দ শুনে আইমান পিছনে তাকাল। আরিয়া দাঁড়িয়ে আছে, সিগারেটটা ফেলে দিয়ে আরিয়ার দিকে ঘুরে দাঁড়াল। কিছু বলবি পুতুল? আরিয়ার চক্ষু শীতল। খুব সহজভাবেই বলল, বৌমনির সাথে কি এমন করেছিস যে বৌমনি চলে গেছে? আস্তে আস্তে কণ্ঠ ভারী হয়ে আসল। দাভাই, ছোটবেলা থেকেই আমি একা একা বড় হয়েছি, তোকে ছাড়া কাউকে পাইনি খেলার সাথী হিসেবে। বড় হতে হতে তুই ব্যস্ত হয়ে পড়লি, তোকে কাছে পেতাম না। আগের মতো পুতুল খেলার পুতুল বলে ডাকতি না। কিছু বান্ধবী হলেও তবু একা একা ফিল হতো। এত সুন্দর রাজপ্রাসাদে আমি থাকতে পারতাম না, একাকিত্ব আঁকড়ে ধরত। যখন থেকে বৌমনি এসেছে আমার একা লাগত না। তোর সাথে বৌমনির সম্পর্ক যেমনই থাকুক, আমাকে নিজের বোনের মতোই জানত। তুই শেষ পর্যন্ত কি করলি? মেয়েটাকে তাড়িয়ে দিল কেন দাভাই, কেন? তুই আমার জন্য হলেও বৌমনিকে রেখে দিতি। ও চলে গেল, তুই ও যেতে দিল। আমার বোনের মতো বৌমনিকে তুই কেড়ে নিয়েছিস। আমি আবার একা হয়ে গেছি দাভাই। তুই আসলেই একটা স্বার্থপর দাভাই। নিজেকে ছাড়া কিছুই বুঝিস না। মা বাবা থাকলে এমনটা হতো না। আমার মাকে খুব মনে পড়ছে। মা কেন আমাকে ছেড়ে চলে গেল? আমি কি জীবনে কাউকে আপন করে পাব না? আরিয়ার দু নয়ন অশ্রু সিক্ত। টুপটুপ করে বদন বেয়ে নিচে পড়ছে। ধূপধাপ পা ফেলে চলে গেল। আইমানের কষ্টের মাত্র দ্বিগুণ বেড়ে গেল। বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। চোখগুলো লাল হয়ে আছে। ধপাস করে বসে পড়ল। নিজের চুলগুলো খামচে ধরেছে, মৃদু আর্তনাদ করছে। দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ এক গগনবিদারী চিৎকার করে উঠল। কেন আমার সাথে এমনটা হয়? সব বিচ্ছেদ কেন আমার ভাগ্যে লেখা? আমি আর পারছি না। আমি ও তো রক্তে মাংসে গড়া মানুষ। আমার ও তো কষ্ট হয়। কেন সবাই আমাকে ছেড়ে চলে যায়? কেউ বেঁচে থেকেও নেই। কেউ বা নিজের ভালোবাসার জন্য আমাকে একা করে অজানায় পাড়ি জমিয়েছে। অন্য কারো করা পাপের শাস্তি আমি কেন পাচ্ছি? আস্তে আস্তে গলা জড়িয়ে আসলো। চুপ করে তাকিয়ে রইল চিলেকোঠার শূন্য দরজার দিকে। বুকের ভেতরের তোলপাড়টা নিজের রক্তের সম্পর্কের বোনটা পর্যন্ত বুঝল না। 17 বছর আগের বিচ্ছেদের কথা তুই জানলে হয়তো আজ তুই তোর দাভাইয়ের পক্ষে কথা বলতি। আমি স্বার্থপর নয় রে পুতুল। এই নিষ্ঠুর সমাজ আমাকে স্বার্থপরের খোলসে আবদ্ধ করেছে। তোর থেকে আমি বেশি একাকিত্ব অনুভব করেছি। হাজারবার মৃত্যু কামনা করে হাজারবার তওবা করেছি শুধুমাত্র তোর জন্য। তোর ছায়া হতে। আমার তো ছায়া হয়ে কেউ ছিল না। ছাদের কোণে রাখা ইটের কণাগুলো আঁকড়ে ধরে কষ্ট নিরাময়ের চেষ্টা করছে। জীবনের জমে থাকা কষ্টগুলো নতুন রূপে ফিরে এসেছে। কষ্টের সজীবতা আইমানকে নির্জীব করে দিচ্ছে। বারবার ভেঙে দিতে চাইছে আইমান নামক মানবের অস্তিত্বকে। হাত থেকে অনবরত রক্ত ঝরছে, তার কোনো হেলদোল নেই আইমানের। মনের যন্ত্রণার কাছে এটা যে সূক্ষ্ম যন্ত্রণা। হঠাৎ আকাশে ছেয়ে গেল কালো কাদম্বিনী। আকাশে জুড়ে তারাদের ভিড় আর দেখা যাচ্ছে না। চাঁদ খুব করে লুকোচুরি খেলছে।
ঝুম বৃষ্টি নেমেছে শহর জুড়ে। শহর জুড়ে সজীবতা ফিরাতে ব্যস্ত প্রকৃতি। খুব করে ধুয়ে মুছে দিতে চাই আইমানদের কষ্টগুলো। আইমান হাঁটুতে মুখ গুজে বসে আছে ছাদে। আইমানের কৃষ্ণবর্ণের শরীরের উপর দিয়ে হাজারো বৃষ্টির ফোঁটা ছুঁয়ে দিচ্ছে খুব যতনা। চোখের জল বৃষ্টির জল মিশে একাকার। যেন শ্রারণীর মুখ্য উদ্দেশ্য আইমানের চোখের জল গোপন করার। প্রতিটি ফোঁটায় ফোঁটায় বৃষ্টি বলছে পুরুষকে কান্না মানায় না, বড্ড বেশি অসহায় লাগে। কাঁদতে না পারা পুরুষদের জন্য আমার এই আয়োজন। বৃষ্টির গতি বেড়েই চলেছে। আমিরুল ইসলাম কিছুক্ষণ ধরে বুকে ব্যথা অনুভব করছে। প্রথমে স্বাভাবিক ভাবলেও তীব্রতা বেড়েই চলেছে। দেরি না করে অ্যাম্বুলেন্সকে খবর দিয়েছে রেহেনা বেগম। 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেল হাসপাতালে। প্রিয়তা সবকিছুর জন্য নিজেকেই দায়ী করছে। না পারছে নিজেকে সামলাতে, না পারছে পরিবারকে সামলাতে। রেহেনা বেগম ছেলে মেয়েদের জন্য নিজেকে ধরে রেখেছে, না হলে যে ওরাও ভেঙ্গে পড়বে। চারিদিকে প্রতিধ্বনিত হয় মুয়াজ্জিনের আজান। পাখিদের কলরব যেন স্রষ্টাকে স্মরণ করার জামাতের আহ্বান। এই কলরব সুদূর ইয়াসরিব থেকে আসা বেলালের কণ্ঠধ্বনি। নিজের জীবন সংশয় পড়ে যখন নবী ছেড়ে এসেছিলেন নিজের মাতৃভূমি, খুঁজেছিলেন এক নিরাপদ আশ্রয়, পেয়েছিলেন এখানেই যার সন্ধান। সেই আশ্রয় যেন আজ হয়েছে পাখিদের বাসস্থান। আকাশে লালাভাব ফুটে উঠেছে। আকাশ কিছুটা পরিষ্কার। বৃষ্টির রেশ কেটে গেলেও শহর পানিতে ভরপুর। আমিরুল ইসলামের বুকে ব্যথাটা ছিল সুস্থিত অ্যাঞ্জাইনা। আবেগীয় বিষণ্ণতার কারণে সাধারণত এই ধরনের অ্যাঞ্জাইনা হয়ে থাকে। ডাক্তার আমিরুল ইসলামকে বাড়ি নিয়ে যেতে বলেছেন। এখন কোনো ভয় না থাকলেও চিন্তা মুক্ত থাকতে বলেছেন। প্রিয়তা, রেহেনা বেগম, পিয়াস আমিরুল ইসলামকে বাড়ি নিয়ে আসেন। প্রিয়তা এখনও ঘর থেকে বেরিয়ে আসতে পারেনি। বাবার পাশে ঠায় হয়ে বসে আছে। যেন হাজার যুগ পেরিয়ে বাবার সাথে দেখা হলো তার। দু নয়ন ভরে দেখছে বাবাকে। আইমান কাকভেজা হয়ে ঘরে ফিরেছে। পিয়াসের ফোন পেয়ে ফজরের সময় বেরিয়ে গেল শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। ভোরের আলো ফোটার আগেই বৃষ্টির আগমন। গুড়ি গুড়ি বৃষ্টিতে ছেয়ে গেছে পুরো শহর। আকাশের বিশালতায় মেঘের বিষণ্ণতা। আইমান হন্তদন্ত পায় প্রিয়তাদের বাসায় ঢুকল। শুনশান নীরবতা বয়ছে পুরো বাড়িতে। রেহেনা বেগম নীরবে রান্নাঘরে কাজ করছে। আইমানকে দেখে কিছুটা অবাক হলেন রেহেনা বেগম। শাড়ির আঁচলে হাত মুছে আইমানের দিকে এগিয়ে গেলেন। অবাক কণ্ঠে প্রশ্ন করল, তুমি এত সকাল এখানে? আইমান ইতস্তত বোধ করে বলল, কেমন আছেন মা? বাবা নাকি অসুস্থ? এখন কেমন আছেন? রেহেনা বেগম নিরাশ কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন ঘুমাচ্ছে। সারারাত ঘুমাইনি। আসলে মানুষটা মেয়েটাকে অনেক বেশি ভালোবাসে, তো তাই কালকে তোমার উপর রেগে গেছে অনেক। অতিরিক্ত চিন্তায় সমস্যা হয়েছে। আইমানের চোখ ছলছল করছে। তার বাবাও তো তাকে অনেক ভালোবাসত। কত শত স্মৃতি জমে আছে বাবার সাথে। আজ তাকে এতিম বানিয়ে দূর অজানায় পাড়ি জমিয়েছে বাবা। বাবার মতো কেউ তাকে একটু ভালোবেসে আর কাছে টানে না। সবার কাছেই খারাপ, স্বার্থপর। আইমানের এই অবস্থা দেখে রেহেনা বেগম কিছুটা কষ্ট পেলেন। মায়েরা এমনি হয়, একটু বেশি দয়ালু। কি হয়েছে তোমার আইমান? কিছু না মা। প্রিয় কি ঘুমাচ্ছে? আমি একটু ওকে দেখতে চাই। প্লিজ মা, অনুমতি দেন। রেহেনা বেগম ইশারায় যেতে বললেন। আইমান অনুমতি পেয়ে প্রিয়তার ঘরের দিকে পা বাড়াল। দরজা একটু ফাঁক করে আইমান ঘরে ঢুকল।
প্রিয়তা ঘুমের রাজ্যে হারিয়েছে অনেকক্ষণ হল। গায়ে কম্বল জড়িয়ে বালিশ জড়িয়ে ধরে কাত হয়ে ঘুমোচ্ছে। খোলা জানালা দিয়ে শীতল বাতাস ছুঁয়ে দিচ্ছে প্রিয়তার মায়াবী মুখশ্রীকে। কপালের অবাধ্য চুলগুলো হালকা উড়ছে, মাঝে মাঝে ঢেকে দিচ্ছে বন্ধ অক্ষিজোড়াকে। ঘুমন্ত প্রিয়তাকে সদ্য জন্ম নেয়া মাসুম বাচ্চার ন্যায় লাগছে। আইমান প্রিয়তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, এ যেন হাজার বছর না দেখার তৃষ্ণা। প্রিয়তার মাথায় আলতো চুয়ে ফিসফিসে বলল, ওহে নিষ্ঠুর রমণী, এ কেমন নিষ্ঠুর রূপ তোমার! অন্যের ঘুম হরণ করে নিজেই করছো ঘুমের রাজ্যে বিচরণ। এতটুকু দয়াশীল হতে পারতে না? এই অধমের জন্য কি তোমার মনে কোনো দয়ামায়া নেই? তবে কেন এত মায়াবী লাগছে তোমাকে? যুগ যুগ তোমাকে আমাতে আবদ্ধ করার তৃষ্ণা আমার বক্ষ জুড়ে, একটু কি পারতে না তোমার ভালোবাসায় নিবারণ করতে? গ্রীষ্মের খরতাপে ফেটে চৌচির হয়ে যাওয়া আবাদ ভূমি যেমন বর্ষার মেঘমালার আদুরে জলধারায় নতুন জীবন ফিরে পাই, তুমি আমার জন্য তেমন ছিলে প্রিয়। কেন হলে না আমার হাড় কাঁপানো শীতের উষ্ণতা? খুব ইচ্ছে করে জানো, তোমার গ্রীবায় মুখ গুজে শান্তির ঘুমে হারিয়ে যায়। সকল গ্লানি, ক্লান্তি, বিষণ্ণতার অবসান ঘটিয়ে তোমার ছোঁয়ায় সিক্ত হয়ে নতুন করে বাঁচি। আমার ভাগ্য কি এতই খারাপ প্রিয়, যার জন্য তুমি আমাকে বঞ্চিত করছো ভালোবাসা থেকে? খুব বেশি কি চাওয়া হয়ে যাচ্ছে আমার প্রিয়? তবে একটু শুধু চাইব তুমি আমাতে আবদ্ধ থাকো আজীবন আমরণ। প্রিয়তা কারো শীতল স্পর্শ অনুভব করতেই ঘুম ঘুম চোখে তাকাল। আইমান তার পাশে বসে আছে। চোখের সামনে ভাসছে সেই দিনের চিত্রটা। কানে বাজছে আইমানের উচ্চারিত প্রতিটি ধ্বনি। হকচকিয়ে উঠে বসে গায়ে ওড়না জড়ানো, বিরক্তি কণ্ঠে বলল, আপনি এখানে কেন এসেছেন? আপনাকে আসতে বারণ করা হয়েছে, ভুলে যাচ্ছেন কেন? আইমান শীতল কণ্ঠে বলল, যেখানে তুমি আছো সেখানে একবার নয়, 1000 বার আসব। তাড়িয়ে দিল ও আসব? আমার ভালোবাসা বারবার তোমার কাছে আসতে বাধ্য করে প্রিয়। আপনার এসব কথা শোনার কোনো ইচ্ছে নেই। আপনার কারণে আমাদের সুখী পরিবারে অশান্তি নেমে এসেছে। আমার আব্বুর এই অবস্থার জন্য শুধুমাত্র আপনি দায়। একটা পরিবারে ঝড় বয়ে এনে এখন এসেছেন তামাশা দেখতে। আর কখনো আসবেন না যদি আপনি আমার ভালো চান। আপনি যদি চান আমি ভালো থাকি, তাহলে আপনার ছায়া ও যেন আমার গায়ে না পড়ে। চলে যান এইখান থেকে। আপনাকে আমার অসহ্য লাগে। মুক্তি চাই আমি। আইমানের কণ্ঠ ভারী হয়ে আসছে, তবুও মুচকি হেসে বলল, দিব। খুব তাড়াতাড়িই দিব। আমার দেওয়া মুক্তিতে যদি তোমার শান্তি মেলে তবে তাই হোক। তবে মনে রেখ প্রিয়, একদিন তুমি প্রচণ্ড অসুখে ভুগবে। আমাকে না পাওয়ার অসুখ তোমার আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরবে। আমাকে দেখার জন্য তোমার ওই কাজল কালো আখির অসুখ হবে। দেহ জুড়ে আমাকে কাছে পাওয়ার, হৃদয় জুড়ে হৃদয় হরণের। সেদিন তুমি পেয়ে ও হারানোর যন্ত্রণা ভোগ করবে। যে দুঃখ তুমি আমাকে দিয়েছ, অনুরূপ দুঃখ ফেরত পেয়ে তুমি অবাক হবে। একদিন তোমার আকাশে ঝুম বৃষ্টি হবে। আচমকা ভিজবে তোমার গাল, তবে সেটা বৃষ্টির জলে নয়, তোমার চোখের জলে। কোনো এক কাঠফাটা দুপুরের রোদে পাওয়া জলতেষ্টার মতো আমাকে দেখার তৃষ্ণায় তোমার বুকের বা পাশটা খুব করে পড়বে। কোনো এক সকালে ভেজা চুল নিয়ে তোয়ালে হাতে দাঁড়িয়ে থাকবে আমি চুল মুছে দেওয়ার অপেক্ষায়। শাড়ির ভাঁজ এলোমেলো থাকবে, কিন্তু গুছিয়ে দেওয়ার জন্য আমি আর থাকব না। বেডসাইড ড্রয়ারে জ্বরের ঔষধ ঠিকই থাকবে, কিন্তু রাতে কেউ যত্ন করে খাইয়ে দিবে না। হঠাৎ হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যাবে, আমার বুকের বা পাশে মাথা রাখার জন্য তোমার হাতটা আমায় খুঁজবে, কিন্তু সেখানে কেবল আমার শূন্যতায় পড়ে আছে। খাবার খেতে গিয়ে তোমার হেঁচকি উঠলে হয়তো
ভাববে তোমায় আমি স্মরণ করছি, কিন্তু সেই দিন আমি তোমায় ভুল যাব ভাবব না তোমার কথা। প্রতি ক্ষণে ক্ষণে আমার অপেক্ষা তোমার চোখের জল নামাবে, কিন্তু অপেক্ষার প্রহর শেষ হবে না। তবুও বলবো ভালো থেকো। আইমান দাঁড়াল না, এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল। প্রিয়তা ঘোরের মধ্য থেকে বের হতে পারেনি, একদৃষ্টিতে তাকিয়ে আছে আইমানের যাওয়ার পানে। প্রিয়তার ভেতরটা খা খা করছে, চোখের সামনে ঝাপসা লাগলেও চোখের জল আটকে গেছে। বুকের বাম পাশে চিনচিন ব্যথায় অতিষ্ঠ হচ্ছে শরীরটা। আইমান চোখের জল মুছে ড্রয়িং রুমে দাঁড়িয়ে পড়ল। রান্নাঘরের দিকে এগিয়ে গিয়ে রেহেনা বেগমের পা ছুঁয়ে সালাম করল। মা, আপনাদের অনেক কষ্ট দিয়েছি, পারলে আমাকে মাফ করে দিবেন। জানি অনেক অন্যায় করেছি, তবুও বাবাকে বলবেন নিজের ছেলে ভেবে হলেও আমাকে যেন ক্ষমা করে দেন। ভালো থাকবেন, আসি এখন। রেহেনা বেগম মাথায় হাত বুলিয়ে দিল। কিছু বলার আগেই আইমান চলে গেল। রেহেনা বেগম অজানা কারণে ভয় পাচ্ছে। কি এমন তার মেয়ের সাথে? প্রিয়তা উঠে দাঁড়াল। আস্তে আস্তে বারান্দায় গিয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। আইমানের শুভ্র পাঞ্জাবি বৃষ্টির পানিতে শরীরের সাথে লেপ্টে আছে। হাতে থাকা সাদা ব্যান্ডেজ লাল রক্ত মাখামাখি। প্রিয়তার ভিতরটা ধূপ করে উঠল। না পারছে কিছু বলতে, না পারছে আইমানের এই অবস্থা দেখতে। আইমান ড্রাইভারকে পাঠিয়ে দিয়ে নিজে গাড়ি নিয়ে চলে গেল। ঝড় বৃষ্টি ক্রমশই বাড়ছে, চারদিকে অন্ধকারে ছেয়ে গেছে। থেকে থেকে বজ্রপাতের কড়া আলোতে আলোকিত হচ্ছে শহর। হঠাৎ বজ্রপাতের বিকট আওয়াজে প্রিয়তা কানে হাত দিয়ে চিৎকার করে উঠল। কিন্তু আইমানের কান পর্যন্ত প্রিয়তমার কণ্ঠস্বর পৌঁছাল না। গাড়ি ততক্ষণে ছুটে গেল অনেক দূরে। দূর অজানায় পাড়ি জমাতে আইমান ছুটছে। সব মায়া ভালোবাসা বন্ধন ছিন্ন করে চলে যাচ্ছে অনেক দূর, যেখান থেকে প্রিয়তার উপর আইমানের ছায়া কোনোদিন পড়বে না। প্রিয়তার মাথা ভারী হয়ে আসছে, চোখের সামনে অন্ধকার দেখছে সব, কানে কোনো শব্দ পৌঁছাচ্ছে না। প্রিয়তা বারান্দার ফ্লোরে লুটিয়ে পড়ল। বৃষ্টিতে ভিজে একাকার পুরো শরীর। গন্তব্যহীন আইমান আনমনে গাড়ি চালাচ্ছে। মনে মাঝে বয়ে যাচ্ছে কালবৈশাখী ঝড়। অতীতের স্মৃতি বিজড়িত রাস্তায় আইমানের গাড়ি চলছে। একসময় বাবার সাথে প্রায় আসতো এই রাস্তায়। কত খুনসুটি মাখা ছিল বাবা ছেলের মুহূর্তগুলো। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, ঝড়ের তীব্র বাতাসে নুয়ে পড়ছে রাস্তায়। জনমানবহীন রাস্তায় আইমানের গাড়িকে পিছন থেকে একটা কালো গাড়ি অনেকক্ষণ যাবৎ ফলো করছে। আইমান সেদিকে পাত্তা দিল না, ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। হঠাৎ সামনে একজন মহিলাকে দেখতে পেল। ততক্ষণে গাড়ি কন্ট্রোল হারিয়ে ফেলেছে। আইমান গাড়ি এক সাইড করতে ভেঙে পড়া গাছের সাথে ধাক্কা খেল। মুহূর্তের উল্টে গেল সাদা গাড়িটা। আইমান ছিটকে পড়ল দূরে। সাদা পাঞ্জাবি রক্তে রঞ্জিত হয়ে উঠল। বৃষ্টির পানিতে ধুয়ে মুছে যাচ্ছে আইমানের রক্ত। রক্তধারা সৃষ্টি হয়েছে জঙ্গলময়। চোখের সামনে ভাসছে প্রিয়তমার মায়াবী মুখশ্রী। হাজারো স্মৃতি। বুকের মধ্যে প্রিয়তমার সাথে হাজার বছর বাঁচার আক্ষেপ। ছটপট করতে লাগল আইমান। মৃত্যুর আগে শেষ মুহূর্তে যদি তার প্রিয়তম স্ত্রীর কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারত। পৃথিবীর শেষ দেখা যদি হতো প্রিয়তমার বদনখানি। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে শুনত হৃদয় হরণীর হৃদয়ের হাহাকার। আইমান উঠে দাঁড়াতে চাইল, কিন্তু পারল না। শেষ নিঃশ্বাস প্রিয়তার কোলে মাথা রেখেই ত্যাগ করবে। প্রিয়তাকে একবার বলতেই হবে, এই দেখো তোমার কথা রেখেছি প্রিয়, আমি চলে যাচ্ছি বহুদূর, যেখান থেকে তোমার উপর আমার কোনো ছায়াও পড়বে না। তুমি খুব ভালো থাকবে, তাই না প্রিয়?
তখন কি প্রিয়তার কাজল কালো আখিতে জলধারার নামবে? যেভাবেই হোক প্রিয়তার কাছে পৌঁছাতে হবে। আইমানের সমস্ত শরীর থেকে অনবরত রক্ত ঝরছে। তবুও উঠে দাঁড়ালো, পথ চলার শক্তি নেই, এক পা সামনে এগিয়ে দিতেই পড়ে গেল মাটিতে। চোখের সামনে সব ঝাপসা লাগছে, মাথা ভারী হয়ে উঠেছে। ধীরে ধীরে শরীর ভারী হয়ে আসত, সমস্ত শক্তি ফুরিয়ে গেল। পড়ে রইল নিস্তেজ নিথর দেহখানি। প্রিয়তার জ্ঞান ফিরতেই নিজেকে ঘরে আবিষ্কার করল। পাশে পিয়াস দাঁড়িয়ে আছে, চোখগুলো ভেজা। প্রিয়তা হকচকিয়ে উঠে বসল। ভাই, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? পিয়াস ভেজা কণ্ঠে বলল। তুমি ঠিক আছো তো? প্রিয়তা সন্দিহান চোখে পিয়াসের দিকে তাকাল। কি হয়েছে সত্যিই করে বলতো। মিথ্যা কিছু বলবি না কিন্তু। অজানা ভয় চুপসে গেল প্রিয়তা। চোখ থেকে অবাধ্য নোনা জল পড়ছে। পিয়াস হুহু করে কেঁদে উঠল। আপি ভাইয়া হাসপাতালে, অ্যাক্সিডেন্ট হয়েছে। ভাইয়ার অবস্থা খুব খারাপ আপি। অনেকক্ষণ হলো এখনো জ্ঞান ফিরেনি আপি। প্রিয়তার অজানা ভয় সত্যি হল। কানে বাজছে আইমানের কথাগুলো। বলা কথাগুলো আইমান এভাবে সত্যি করতে উড়ে পড়ে লাগবে প্রিয়তা ভাবতে পারেনি। কানে হাত দিয়ে গগনবিদারী চিৎকার করে উঠল। তোবদা খেয়ে কিছুক্ষণ চুপ করে রইল। আস্তে আস্তে বলল, আমাকে নিয়ে চল পিয়াস, আমি এক্ষুনি যেতে চাই। পিয়াস প্রিয়তাকে ধরে ড্রয়িং রুমে আনল। রেহেনা বেগম গালে হাত দিয়ে বসে আছে। তার ধারণা প্রিয়তার সাথে ঝগড়া করে নিজের ইচ্ছায় অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে আইমান। কিছুক্ষণ আগেই হাসপাতাল থেকে এসেছেন। খবর পেয়ে ছুটে গেলেন হাসপাতালে। প্রিয়তাকে দেখে উঠে দাঁড়ালেন। প্রিয়তা মায়ের বুকে ঝাঁপড়ে পড়ে কাঁদতে লাগল। রেহেনা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকল। নীরবে তিনিও চোখের জল ফেলছে। মেয়ের এমন কষ্টের মুহূর্তগুলোর সাক্ষী কোনো মায়েরাই ঠিক থাকে না। প্রায় 40 মিনিট পর হাসপাতালে পৌঁছাল প্রিয়তারা। আরিয়া, অনু, ইরা সহ গার্ডরা হাসপাতালে আছে। আইমানের অ্যাক্সিডেন্টের কথা যতটা সম্ভব গোপন রাখা হয়েছে। আরিয়াত প্রিয়তাকে জড়িয়ে কেঁদে উঠল। বৌমনি, দাভাইয়ের কি হয়েছে? তোমার সাথেই তো শেষবার কথা হয়েছে দাভাইয়ের। তুমি কি বলেছ দাভাইকে যে কারণে দাভাইয়ের এই অবস্থা? বল না বৌমনি, কি বলছো তুমি? প্রিয়তা পাথরের মতো দাঁড়িয়ে আছে। আরিয়ার কথার কোনো উত্তর তার কাছে নেই। আরিয়া কাঁদছে আর একের পর এক প্রশ্ন করছে। প্রিয়তা আরিয়াকে নিয়ে বসল। মুখ দিয়ে একটা কথাও বের হয়নি প্রিয়তার। চোখে পানি টলমল করছে। বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। অনেকক্ষণ পর ডাক্তার বাহিরে আসল। আরিয়া দৌড়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার জানানো, আল্লাহর অশেষ রহমতে গুরুতর কিছু হয়নি, তবে ডান হাতে আঘাত পেয়েছে। মাথায় এবং শরীরের কিছু জায়গায় কেটে গেছে। আইমানকে কেবিনে নেওয়া হল। প্রিয়তা দেরি না করে আইমানের কাছে ছুটে গেল। আইমানের পাশে বসে একদৃষ্টিতে পরখ করল আইমানের আঘাতপূর্ণ দেহটাকে কতটা নিথর হয়ে পড়ে আছে। চোখের জল গড়িয়ে পড়ল আইমানের ঠোঁটের উপর। আইমান আস্তে আস্তে চোখ খুলতে চেষ্টা করল। প্রিয়তা উঠে দাঁড়ালো, ধীর পায়ে বাহিরে চলে গেল। আইমান চোখ খোলে, ধোঁয়াশার মাঝে প্রিয়তাকে দেখল। সূর্যের আলোতে মিলিয়ে যাওয়া কুয়াশার মতো প্রিয়তাও মিলিয়ে গেল। চোখের ঝাপসা যত কাটছে প্রিয়তা অদৃশ্য হচ্ছে। কি তবে অলিকমৃগের মতো প্রিয়তাকে দেখেছে সে? নাকি সত্যিই প্রিয়তা এসেছে? হঠাৎ খেয়াল করল তার ঠোঁট নোনা জলে ভেজা। আইমান হাজার যন্ত্রণার ভিতরে ও একটুখানি স্বস্তি পেল প্রিয়তার আগমনে। আইমান উঠে বসতে চাইল, কিন্তু মাথায় প্রচণ্ড ব্যথায় উহ করে উঠল।
প্রায় 5 ঘন্টা পর আইমানের জ্ঞান ফিরল। নার্স এসে বলল, আপনাদের মধ্যে প্রিয়কে? জ্ঞান ফেরার পর থেকেই প্রিয় প্রিয় করছে। প্রিয়তা হকচকিয়ে উঠল। আরিয়া প্রিয়তাকে যাওয়ার জন্য ইশারা করল। প্রিয়তা ধীর পায়ে আইমানের কাছে গেল। আইমানের নিভু নিভু চোখে উপরের দিকে তাকিয়ে আছে। প্রিয়তা পাশে এসে দাঁড়িয়ে রইল। আইমান প্রিয়তার দিকে না তাকিয়ে বসতে বলল। প্রিয়তা বসল। দুজনের মধ্যে পিনপতন নীরবতা। অনেক পর প্রিয়তা নীরবতা কাটিয়ে বলল, অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে? ইচ্ছে করে এসব করেননি তো? আইমান আচমকা অট্ট হেসে প্রিয়তার দিকে তাকাল। প্রিয়তা তোবদা খেয়ে আইমানের দিকে তাকাল। আইমান হাসি থামিয়ে বলল, তুমি জিজ্ঞাসা করছো এটা? তুমি তো তাই চেয়েছিলে। কিন্তু আফসোস সেটা হয়নি। একজন মহিলাকে বাঁচাতে গিয়ে এমনটা হয়েছে। প্রিয়তা আইমানের এহেন আচরণে হতবাক। তারপরও নিজেকে সামলে বলল, আমি কখন বললাম আপনার ক্ষতি চেয়েছি? মিথ্যা দোষারোপ আর কত করবেন আমাকে? আইমান শীতল কণ্ঠে বলল, তবে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে বলছ? প্রিয়তা কিছু বলল না। আবার ও নীরবতা দুজনের মাঝে। হাজারো কথা বলার থাকলেও জোরতা কাটিয়ে বলতে পারছে না কেউ। প্রিয়তা আইমানের দিকে তাকিয়ে বলল, আজকে রাতে আমি থেকে যাব। আইমান প্রিয়তার দিকে তাকিয়ে বলল, যদি বলতে সারা জীবন আপনার কাছে থেকে যাব তাহলে নিঃসন্দেহে রেখে দিতাম আমাতে আবদ্ধ করে। কিন্তু এখানে রাখতে পারব না। বাসায় চলে যাও। প্রিয়তা অন্য মনস্ক হয়ে বসে আছে। আইমান আবার বলল, তুমি বারান্দায় গিয়ে অজ্ঞান হয়েছিলে কেন? প্রিয়তা হকচকিয়ে উঠল। ধীর কণ্ঠে বলল, জানি না। হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায়। আইমান চিন্তিত হয়ে প্রিয়তার দিকে তাকিয়ে রইল। প্রিয়তা উঠে দাঁড়াল। আইমান উদাস কণ্ঠে বলল, চলে যাচ্ছ? প্রিয়তা পিছনে ফিরে তাকাল। আপনি তো বললেন চলে যেতে। আইমান আর কথা বাড়াল না। দীর্ঘ শ্বাস ফেলে প্রিয়তাকে বিদায় দিল। ছোট করে বলল, ক্ষণিকের জন্য মায়া বাড়াতে থেকে যেও না। এ মায়া বড্ড বেশি কষ্ট দেয়। গভীর রাত। আইমানের ঘুম ভাঙ্গতে শরীরে কারো কোমল স্পর্শ অনুভব করল। পাশ ফিরতেই দেখল প্রিয়তা গুটিসুটি মেরে শুয়ে আছে, একটু নড়াচড়া করলেই পড়ে যাবে। মুহূর্তে ভুলে গেল তাদের দূরত্বের কথা। বাম হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরল। ঘুমন্ত প্রিয়তার ললাটে চুম্বন এঁকে দিয়ে চুলগুলো ফু দিয়ে মুখ থেকে সরিয়ে দিল। মুচকি হেসে একদৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয়তার দিকে। প্রিয়তা ঘুমের ঘোরে আইমানকে আরও কাছে টেনে নিয়ে টি শার্ট খামচে ধরল। নির্দ্বিধায় আইমান প্রিয়তার চুলে মুখ গুজে চোখ বন্ধ করে নিজের সাথে মিশিয়ে নিল। পৃথিবীর সব পারফিউম হার মানাবে প্রিয়তার চুলের গন্ধের কাছে। প্রতিটা নিঃশ্বাসে নেশা মনে হচ্ছে। এভাবে কাছে আসার কি দরকার ছিল সুইটহার্ট? তোমার স্পর্শ আমাকে সব ভুলিয়ে তোমার কাছে যেতে বাধ্য করে। হাতে না মেরে ভাতে ও সরি রোমান্সের অভাবে মারতে চাও মনে হয়। এত দুষ্ট বুদ্ধি কই থেকে আসে তোমার মাথায়? এই অসুস্থ অবস্থায় এভাবে কাছে এসে যন্ত্রণা দিচ্ছ। উফ, ফিলিংস চেপে রাখা যাচ্ছে না। প্রিয়তার আইমানের বিড়বিড় শব্দে ঘুম ভেঙে গেল। কিছুটা অস্বস্তিবোধ করে দূরে সরতে চাইল। আইমানের আরও শক্ত করে বাহুতে আবদ্ধ করল। এমন নড়াচড়া করছো কেন? দেখছ না বেড ছোট? তাই তো তোমাকে চলে যেতে বলেছি। কিন্তু তুমি থেকে গেলে। শুধু তো থেকে গেলে না, অসুস্থ অবস্থায় এখন আমাকে সিডিউস করার চেষ্টা করছ। প্রিয়তা ভ্রু কুঁচকে বিরক্তির স্বরে বলল, আমি আবার এসব কখন করলাম?
যত সব আজেবাজে কথা। আইমান নেশাক্ত কণ্ঠে বলল। এখনো আমার টি শার্ট কিভাবে খামচে ধরে আছো এসবের মানে কি আমি বুঝি না। আমাকে কষ্ট দেওয়ার জন্য এসব ফন্দি আটেছ তুমি তাই না? আপনি না সকালে অ্যাক্সিডেন্ট করেছেন, এখন এত কথা কিভাবে বলছেন? আইমান একটু ভাব নিয়ে বলল। আমি যদি মানসিকভাবে ভেঙে না পড়তাম তাহলে আমার কিছুই হতো না। আর এসব কাটা ছেঁড়া হাত ভাঙা পা ভাঙ্গা এগুলোতে আমি অভ্যস্ত। এসব আমার ছোটবেলা থেকেই হয়ে এসেছে। প্রিয়তা চুপ করে রইল। আইমান প্রিয়তার চুপ করে থাকা দেখে শীতল কণ্ঠে জটিলতা ছাড়া প্রশ্ন করল। থেকে গেলে কেন? দায়িত্ব নাকি ভালোবাসায়? প্রিয়তা অপ্রত্যাশিত প্রশ্নে চমকে উঠল। প্রশ্নটা বড্ড বেশি কঠিন মনে হচ্ছে। আইমানের দিকে তাকিয়ে রইল যেন চোখেই সব উত্তর দিবে। আইমান মুচকি হেসে আর চোখে বলল, প্রশ্নটা কি বেশি কঠিন করে ফেললাম? উত্তরটা আমিই দিই তাহলে। তুমি দায়িত্ব পালনের জন্য থেকে গেলে এটাও ঠিক না। আর ভালোবাসা সেটা তো কখনোই তোমার ছিল না। তুমি যেটাকে ভালোবাসা বলো আমি বলি সেটা মোহ। ধোঁয়াশা আচ্ছন্ন টান যা বেশি দিন স্থায়ী হয় না। এই সাময়িক টানে আজ আমার কাছে থেকে গেলে কালকে কেটে গেলে চলে যাবে। তুমি যদি আমাকে ভালোবাসতে, আমাকে স্বামী হিসেবে মন থেকে গ্রহণ করতে হয়তো আমাকে ক্ষমা করে আমার কাছে ফিরে আসতে। তুমি চলে যাওয়ার পর থেকে আমার প্রতিটা সেকেন্ডকে শতাব্দী মনে হয়েছে। চাইলে এখানেও তোমাকে আমার কাছে বন্দি করে রেখে দিতে পারি, কিন্তু মনটা খুব করে চাই আমার এই তৃষ্ণার্ত বক্ষে তুমি নিজ থেকে ফিরে আসো। জানো খুব করে চাই আমার বুকে মাথা রেখে আমার নামে আমার কাছে নালিশ করো। তোমার চোখে মুখে আমাকে পাওয়ার তৃপ্ততা দেখতে চাই প্রিয়। যদি না পারো নিজ থেকে আমাকে আপন করে আমার কাছে ছুটে আসতে তবে জোর করব না। দীর্ঘ শ্বাসে, 1000 বছর অপেক্ষা করব তোমার জন্য। আচ্ছা প্রিয়, নিজেকে কখনো প্রশ্ন করেছ তুমি স্ত্রী কতটুকু দায়িত্ব পালন করেছ? বিয়ের প্রথম দিন থেকে আজ পর্যন্ত কখনো আমার খোঁজ নিয়েছ? কখনো বারান্দায় একা দাঁড়িয়ে থাকতে দেখে পাশে দাঁড়িয়ে বলেছ আপনার মন খারাপ কেন? মন খারাপের কারণ শুনতে চেয়েছিলে। যার বুক নিজের বালিশ বানিয়ে নিশ্চিতে ঘুমিয়েছ কখনো সকালবেলা জিজ্ঞাসা করেছিলে রাতে সেই মানুষটা ঘুমিয়েছে কিনা? আমিও চাইলে 1000টা অভিযোগ করতে পারি কিন্তু কখনোই করিনি। তোমার সব অবহেলা আমি আপন করে নিয়েছি। তোমার সব উদাসীনতা আমি মানিয়ে নিয়েছি। কারণ এসব জোর করে হয় না। কষ্ট হলেও কখনো প্রকাশ করিনি কারণ তোমাকে আমার করে রাখতে চাই। বিয়েটা জোর করে হয়েছে বলে আমি সব কিছু থেকে বঞ্চিত। আইমান দম ফেলে আবার বলল, তোমার কাছে এখন আমি খারাপ হলেও যেদিন আমাকে ভালোবেসে স্মরণ করবে আমার কথা চোখ বন্ধ করে ভাববে সেদিন মনে হবে তোমার জন্য আমার চেয়ে পারফেক্ট কেউ ছিল না। আমার চেয়ে বেটার অপশন থাকতে পারে না। প্রিয়তা ভাঙা কণ্ঠে বলল। আর কিছু বলবেন? না। দুজনের মধ্যে পিনপতন নীরবতা। বুকের মধ্যে সাগরের তোলপাড় ঢেউ। হৃদয় হাজারো শব্দ বুনলেও প্রকাশের ইচ্ছে নেই। পরের দিন ঘড়ির কাঁটার টিকটিক শব্দে সেকেন্ড মিনিট ঘণ্টা কেটে গেল। আইমান বাসায় চলে এসেছে। ডান হাতটা এখনো ভালোভাবে নাড়াতে পারে না। কুসুম এবং আরিয়া আইমানের দেখাশোনা করছে। প্রিয়তা সকালবেলা কোনো কথা না বলেই চলে গেল। আইমান বাকশূন্য হয়ে প্রিয়তার দিকে তাকিয়ে রইল। প্রিয়তা পিছনে ফিরে তাকালে হয়তো দেখত কেউ একজন তীব্র আক্ষেপ নিয়ে বসে আছে। হৃদয় উজাড় করে বলতে ইচ্ছে করে থেকে যাও কিন্তু নিষ্ঠুর প্রিয়া তো শুনল না হৃদয়ের ক্রন্দন। কেটে গেল 1 মাস। শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে।
সিগ্ধতায় ভরে গেল প্রকৃতি। প্রিয়তার আজ পরীক্ষা শেষ হল। আইমানের সাথে সেদিনের পর থেকে কখনো দেখা কিংবা কথা হয়নি। আইমান ও আর নিজ থেকে যায়নি প্রিয়তার কাছে। যে যার মতো ব্যস্ত। আইমান ইদানিং বহু ঝামেলার সম্মুখীন হচ্ছে। তবে সেটা রাজনৈতিক কোনো দল নয়, অন্য কোনো নতুন শত্রুর আগমন। আইমানের এলাকায় যথেষ্ট নিরাপদ। আইমান বাহিরে কোথাও গেলে ঝুঁকি থাকে। প্রিয়তা ভার্সিটি থেকে বের হয়ে আনমনে হাঁটছে। মনটা কেমন কুগাইছে। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছে। গাড়ির শব্দে ধ্যান ভেঙ্গে পাশে তাকালো। আচমকা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। পৈশাচিক আনন্দ পেয়ে প্রিয়তাকে গাড়িতে উঠিয়ে নিল। গাড়ি চলতে শুরু করল। দুপুর গড়িয়ে বিকেল, বিকাল গড়িয়ে সন্ধ্যা হল। আকাশ জুড়ে লালাভাব ধীরে ধীরে মুছে যাচ্ছে। রেহেনা বেগম প্রিয়তাকে কল করেই যাচ্ছে। প্রিয়তার ফোন দুপুর থেকেই বন্ধ। আমিরুল ইসলাম চিন্তিত চেহারায় ঘরময় পায়চারি করছে। আইমানকে ফোন করেই চলেছে। অনেকক্ষণ পর আইমান ফোন ধরল। আসসালামু আলাইকুম বাবা। হঠাৎ ফোন করলেন, কোনো সমস্যা? এই ছেলে আমার মেয়ে কোথায়? কোথায় আটকে রেখেছ তাকে? আর কত অসভ্য রূপ দেখাবে তোমার? আইমান যেন আকাশ থেকে পড়ল। প্রিয়তার সাথে গত 1 মাস দেখা হয়নি। আইমানের ভিতরটা ভয় চুপসে গেল। প্রিয়জনকে হারানোর ভয়। কি হলো, কথা বলছো না কেন? বাবা, প্রিয়তা কোথায় আমি সত্যিই জানি না। ওর সাথে গত 1 মাস দেখা হয়নি আমার। তোমার কথা কেন বিশ্বাস করব বল? আমার মেয়ের কিছু হলে তোমাকে দেখে নিব, কিন্তু বিশ্বাস না করলে কিছু করার নেই আমার। এখন রাখছি। কথা দিল আপনার মেয়েকে অক্ষত অবস্থায় আপনার কাছে ফিরিয়ে দিব। প্রিয়তা কি সত্যিই তাকে ছেড়ে বহু দূরে চলে গেছে, নাকি ওর কোনো বিপদ হয়েছে? যদি চলে যায় তাহলে ফিরাবে কিভাবে? না না, প্রিয়তা বাবা মাকে ছেড়ে কোথাও যাবে না। তার সাথে অন্য কিছু হয়েছে। আইমানের বারবার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে আইমানের লোকজন অনেক জায়গায় প্রিয়তাকে খুঁজেছে। পুরনো সব শত্রুদের জিজ্ঞাসা করেও কোনো লাভ হয়নি, কোথাও নেই প্রিয়তা। রাত বেড়েই চলেছে। আইমানের ভিতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ ফোনটা বেজে উঠল। আইমান রিসিভ করে কানে ধরতেই কেউ তৃপ্ততার সুরে বলল, সাবেক চেয়ারম্যান আমজাদ মির্জার একমাত্র ছেলে, বর্তমান এমপি মি আইমান মির্জা। আপনি কি খুব কষ্টে আছেন? অবশ্যই থাকবেন। কেন থাকবেন না? আপনার জীবনের অন্ধকার হয়ে আমি এসে গেছি। আপনার প্রিয়তম স্ত্রীকে আমি কিডন্যাপ করে নিয়ে এসেছি। বেচারি খুব কষ্টে আছে। আইমান কথাগুলো পাত্তা না দিয়ে লোকেশন জানতে ব্যস্ত। এই মুহূর্তে প্রিয়তাকে উদ্ধার করাই একমাত্র লক্ষ্য। এসব কথা শুনে বসে থাকলে প্রিয়তা আরও কষ্ট পাবে। মহিলাটি আবার বলে উঠল, আইমান মির্জা, আপনি কি ভয়ে অজ্ঞান হয়ে গেছেন? আমি তো জানতাম আপনি অনেক সাহসী। আইমান মুচকি হেসে মোবাইলটা কেটে দিল। একে একে সবগুলো গাড়ি ফুল স্পিডে চলতে লাগল। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল বিলাসবহুল বাড়ির সামনে। সমস্ত গার্ড বাড়িটা চারদিক থেকে ঘিরে রেখেছে। আইমান একাই ভিতরে ঢুকল। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে ও কাউকে পাওয়া গেল না। আইমানের মোবাইল আবার বেজে উঠল। আইমান, তুমি যে এমন কিছু করবে তা আমি খুব ভালো করেই জানতাম। তাই তো তুমি আসার আগেই আমি ওখান থেকে সরে এসেছি। এখন আমাকে খুঁজে কোনো লাভ হবে না তোমার। সময় হলেই নিজেই তোমার কাছে ধরা দিব। আপনি কে বলছেন? কি চান আপনি? আমার স্ত্রীকে ছেড়ে দিন, বিনিময়ে যা চাইবেন তাই পাবেন। বলেন কি চাই আপনার?
মহিলাটি পৈশাচিক হেসে উঠল। ফোন কেটে দিয়ে নাম্বারটা বন্ধ করে দিল। আইমান হাঁটু গেড়ে বসে পড়ল। নিজেকে খুব ব্যর্থ মনে হচ্ছে। রাগ অভিমান করে প্রিয়তার উপর খেয়াল রাখেনি। অথচ শত্রু পক্ষ ঠিকই আইমানের দুর্বলতা ভেবে প্রিয়তাকে তুলে নিয়ে গেছে। রাত 12টা। ঘুমন্ত নগরীতে নির্ঘুম রাত কাটাচ্ছে আইমান। অজানা অচেনা বাড়িতে বসে আছে। যদি কোনো প্রমাণ পাওয়া যায়। রেহেনা বেগম অজ্ঞান হয়ে পড়ে আছেন মেয়ের জন্য। আমিরুল ইসলাম আর পিয়াস রেহেনা বেগমের পাশে বসে আছে। আরিয়া, কুসুম বাড়িতে আছে। অন্য কোনো বিপদ যাতে না হয় তাই বাড়িতে কড়া সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষণ পরে আইমানের ফোনে মেসেজ আসল। আইমান একাই বেরিয়ে গেল প্রিয়তার উদ্দেশ্য। প্রায় 2 ঘন্টা পর পৌঁছাল শহরের বাহিরে একটি পুরানো বাড়িতে। শুনশান নীরবতায় বাড়িটাকে ভয়ানক লাগছে। আইমান চারদিকে চোখ বুলিয়ে ভিতরে হাঁটতে লাগল। ভিতরে আসতেই সারি সারি ঘর। শেষ মাথার ঘরটায় প্রিয়তা বন্দী আছে। আইমান হন্তদন্ত পায়ে সেই ঘরের দিকেই এগোতে থাকল। বিশাল বড় হলরুমের মতো ঘরে বসে আছে এক মহিলা। পরনে সিল্কের পাতলা শাড়ি। চুলগুলো ঘাড় অবধি। গায়ের রং ফর্সা। মুখে মেকআপের রেশ। বেশ বিলাসবহুলভাবেই বসে আছে। আইমান ঘরে ঢুকে চারদিক দেখল। কয়েকজন চেলাফেলা দাঁড়িয়ে আছে। আইমান মহিলাটিকে দেখার জন্য চেষ্টা করছে কিন্তু মহিলাটি পিছন ফিরে বসে আছে। তাহলে এসে গেছো তুমি? আমার স্ত্রী কোথায়? এত অধৈর্য কেন তুমি? তোমার স্ত্রীকে আদর যত্নেই রাখা হয়েছে। কে আপনি? আপনি পিছন ফিরে কথা বলছেন কেন? চেহারা দেখার খুব ইচ্ছে বুঝি? নিজেকে সামলাতে পারবে তো আইমান? আইমান মির্জা কখনো দুর্বল হয় না। আপনি কে? কি উদ্দেশ্য আপনার? এভাবে চোরের মতো কথা না বলে চোখে চোখ রেখে কথা বলুন। মহিলাটি উঠে দাঁড়াল। হা হা করে হেসে পুরো বাড়ি কাঁপিয়ে আইমানের দিকে ফিরল। আইমান অবাকে কিংকর্তব্য বিমূঢ়। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। বিনা মেঘে বজ্রপাত হচ্ছে আইমানের শরীরে। চোখের সামনে এই বিভৎস দৃশ্য আইমানের শরীরে কাঁটা দিয়ে উঠল। চোখের সামনে ভাসছে 17 বছর পুরনো সেই দিনের দৃশ্য। রাগ ছেয়ে গেল পুরো শরীরে। ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো সামনের মহিলাটির দিকে। যার প্রতি ভালোবাসা থাকাটা অন্যায় হবে। সামনের মহিলাটি একটা পরিবারের খুনি। খুব বাজেভাবে ধ্বংস করছে 3টি হৃদয়। এই মহিলার কি শাস্তি হওয়া দরকার? আইমানের কান থেকে গরম বাতাস বের হচ্ছে। মা, তুমি এত বছর পরও আমার পিছনে লেগে আছো কিন্তু কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? মহিলাটি আবার হাসল। যাক, এত বছর পরও মনে আছে তাহলে আমাকে। তোমার সাথে কথা বলতে ইচ্ছুক নয় আমি। টেবিলে রাখা কাগজগুলোতে তাড়াতাড়ি সই করে দাও। আগে বল আমার স্ত্রী কোথায়? মহিলাটি ইশারা করতেই একটা পর্দা সরে গেল। প্রিয়তাকে বেঁধে রাখা হয়েছে একটা চেয়ারে। আইমান দৌড়ে যেতে চাইলে মহিলাটি আইমানকে আটকে দেয়। আগে সই করো আইমান, তারপর তোমার স্ত্রী। আইমান কাগজগুলো না দেখে সই করতে লাগল। মহিলার হাতে কাগজগুলো ধরিয়ে দিয়ে আইমান প্রিয়তার দিকে এগাল। মহিলাটি অবাক কণ্ঠে পিছন থেকে বলল, এত ভালোবাসো নিজের স্ত্রীকে যে কাগজগুলো একবার দেখলেও না? আইমান থমকে দাঁড়াল। পিছন ফিরে মুচকি হেসে বুকের বা পাশে হাত রেখে সহজ কণ্ঠে বলল, তুমি যদি আমার হৃৎপিণ্ডটাও প্রিয়র মুক্তিপণ হিসেবে চাইতে আমি এইটুকু দেরি করতাম না। আর সামান্য কাগজের কথা ভাবতে বলছ? মহিলাটি থমকে দাঁড়াল।
কিছু বলল না। আইমান প্রিয়তার কাছে ছুটে গেল। প্রিয়তা ক্লান্ত হয়ে ঝিম মেরে আছে, চোখ খুলতেই পারছে না। আইমান নিজেকে স্বাভাবিক করল। প্রিয়তাকে কিডন্যাপ করা মহিলাটা যে আইমানের মা সেটা যদি প্রিয়তা জানে হয়তো আইমানকে ঘৃণা করবে। আইমানের ভয় হতে লাগল, যদি প্রিয়তা সব শুনে ফেলে। আইমান বিষণ্ণ কণ্ঠে বলল, এই প্রিয় চোখ খুলো, তোমার কিছু হয়নি, আমি এসে গেছি প্রিয়। আইমান তাড়াতাড়ি বাঁধন খুলে প্রিয়তাকে জড়িয়ে ধরল। প্রিয়তা চুপচাপ আইমানের সাথে মিশে আছে। আইমানের মা সুমি সুলতানা কাগজগুলোতে চোখ বুলিয়ে মিষ্টি করে হেসে আইমানের দিকে তাকাল। আইমান এখনো পর্যন্ত জানে না সে তার বাবার সবচেয়ে প্রিয় জিনিসটা নিজের ভালোবাসার জন্য বিসর্জন দিয়েছে। হঠাৎ দরজা লাথি মেরে দরজা ভাঙার আওয়াজে সবাই চমকে গেল। আইমান পিছনে তাকিয়ে দেখে পুলিশ দাঁড়িয়ে আছে। সুমি সুলতানা কিছুটা ভয় পেয়ে পালানোর চেষ্টা করল। মহিলা পুলিশ সদস্য সুমি সুলতানাকে ধরে ফেলেছে। সুমি সুলতানা আইমানের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে হুঙ্কার করে উঠল, আইমান তুমি আমার সাথে বেইমানি করেছ, আমি আবার ফিরে আসব, এদেশের আইন আমাকে আটকে রাখতে পারবে না, তোমার জীবনের অন্ধকার নেমে আসবে আইমান। সুমি সুলতানা সহ তার লোকজনকে নিয়ে গেল পুলিশ। আইমান ঠাই হয়ে দাঁড়িয়ে আছে, কিছুই মাথায় ঢুকছে না। তাকে এভাবে কে সাহায্য করল? মাথায় সবকিছু গোলমাল হয়ে গেল। আইমান সব চিন্তা ঝেড়ে ফেলে প্রিয়তার কাছে আসল। ইতিমধ্যে আইমানের গার্ডরা সেখানে পৌঁছে গেছে। আইমান প্রিয়তার চোখে মুখে পানির ঝাপটা দিয়ে প্রিয়তার কপালে চুমু এঁকে দিল। এখন কেমন লাগছে সুইটহার্ট? প্রিয়তা ক্লান্ত চাহনিতে আইমানের দিকে তাকাল। আমাকে এখান থেকে নিয়ে চলুন, এখানে খুব ভয় করছে আমার। আইমানের হঠাৎ রাগ হল। কে বলেছে বাপের বাড়িতে গিয়ে থাকতে? নিজে নিজে একা একা পাকলামি করে ভার্সিটিতে যেতে। প্রিয়তা না বুঝলেও সবাই জানে আইমানের দুর্বলতা। প্রিয়তা এত বছর জীবনে যে ছেলে কোনো মেয়ের দিকে তাকায়নি সে হঠাৎ করে বিয়ে করে ফেলবে, আবার বউয়ের আঁচল ধরে বাসায় বসে থাকবে। সবাই তো খুব ভালো করেই জেনে গেছে আইমানের দুর্বলতা। প্রিয়তা একটু সাবধানে থাকবে না? প্রিয়তা আইমানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই লোকটাকে শ্রাবণের আকাশের মতো লাগে, কখনো বা রৌদ্রাজ্জ্বল নীল আকাশ, কখনো বা ঘন কালো মেঘে ঢাকা। আইমান গম্ভীর কণ্ঠে বলল, তোমাকে এখানে রেখে যাব? কেন নিব তোমাকে? নিজেই তো পাকলামি করে একা একা ঘুরছিলে ফিরছিলে, এখন কেন আমাকে বলছো এখান থেকে নিয়ে যেতে? থাক এখানে। প্রিয়তা ফোঁস ফোঁস করতে করতে বলল, আমি ইচ্ছে করে এসেছি নাকি? আপনার শত্রুরাই তো আমাকে নিয়ে এসেছে। আপনার সাথে বিয়ে না হলে আমার সাথে এমনটা হতো না। এই জন্য রাজনীতিবিদদের আমার একদমই পছন্দ না। আইমানের ভিতরটা কেমন করে উঠল। কিভাবে বলবে প্রিয়তাকে রাজনৈতিক কোনো শত্রুপক্ষ নয়, তার গর্ভধারণী মা তার ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে। পৃথিবীর সংজ্ঞা অনুযায়ী মা মানে মমতা, মা মানে ক্ষমতা, মা মানে নিরাপদ আশ্রয়স্থল। কিন্তু আইমানের ক্ষেত্রে তার বিপরীত হল কেন? শুধুমাত্র আইমানের জীবনটাই কি বিপরীত ক্রমে আবর্তন করে? আইমানের হৃদয়ের তোলপাড় প্রিয়তাকে বুঝতে দিল না। নিজেকে স্বাভাবিক করে বলল, নিজে নিজে যেতে পারলে যাও, আমি তোমাকে নিয়ে যাব না। অনেক তো সাহসিকতা দেখিয়েছ, এইবার একা একা বাড়ি চলে যাও, দরজা খোলা আছে। ওকে, যাচ্ছি। আপনি আমাকে কি ভেবেছেন, ছোট বাচ্চা? প্রিয়তা উঠে দাঁড়াল। ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে।
শরীরটা ও দুর্বল লাগছে, কিছুদূর তেজ দেখিয়ে হেঁটে থমকে গেল। মাথাটা ঘুরছে। আইমান পায়ের উপর পা তুলে চেয়ারে বসে আছে। ইচ্ছে করছে গিয়ে প্রিয়তাকে জড়িয়ে ধরতে, কিন্তু ধরল না। প্রিয়তাকে একটু শাস্তি দেওয়া উচিত। প্রিয়তার চোখমুখ অন্ধকার হয়ে গেল। আস্তে আস্তে লুটিয়ে পড়ে যেতেই আইমান আগলে ধরল। এখন কেমন লাগছে হুম? আর পাকলামি করবে? প্রিয়তা নিভু নিভু চোখে তাকিয়ে আছে। আইমান থামছে না। আমি যদি আজকে না আসতাম তখন কি হতো? এখানে একা একা রাত কাটাতে হতো। এই দেখো কত তেলাপোকা, টিকটিকি। প্রিয়তা দেয়ালের দিকে তাকিয়ে ভয়ে চুপসে গেল। চিৎকার করে আইমানের বুকে চোখ বন্ধ করে মুখ গুজে রাখল। আইমান মুচকি হেসে প্রিয়তাকে কোলে তুলে নিল। গাড়ি চলতে লাগল। প্রিয়তা ঘুমিয়ে পড়েছে। আইমান যত্নে প্রিয়তাকে জড়িয়ে ধরে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। রাত 4টা ছুঁই ছুঁই। বাসার কলিং বেল চাপতেই রেহেনা বেগম দরজা খুলে ফুপিয়ে কেঁদে উঠল। আইমান প্রিয়তাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আইমান শব্দ করে কাঁদতে না করল। যদি প্রিয়তার ঘুম ভেঙে যায়। আইমান প্রিয়তাকে বিছানায় শুয়ে দিল। গায়ে কম্বল জড়িয়ে দিয়ে কপালে চুমু দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আইমান আমিরুল ইসলামের সামনে দাঁড়াল। বাবা, আমি কথা দিয়েছিলাম আপনার মেয়েকে অক্ষত অবস্থায় আপনার কাছে ফিরিয়ে দিব। আমি আমার কথা রেখেছি। আমিরুল ইসলাম চুপচাপ দাঁড়িয়ে আছে। আইমান যাওয়ার জন্য পা বাড়াল। রেহেনা বেগম পিছন থেকে বলল, আইমান আজকে রাতটা এখানে থেকে যাও। পিছনে না তাকিয়ে বলল, সবার কাছে শ্বশুর বাড়ি মানে মধুর হাড়ি হলেও আমার কাছে অপমান, অবিশ্বাসের হাড়ি। আসি মা। প্রিয়র খেয়াল রাখবেন। আইমান হনহন করে বেরিয়ে গেল। রেহেনা বেগমের খারাপ লাগল। আইমান তো সত্যি কথাই বলেছে। সকালের পাখির কিচিরমিচির শব্দে প্রিয়তার ঘুম ভেঙে গেল। নিজেকে নিজের বাড়িতে আবিষ্কার করে মনের ভিতর শূন্যতা অনুভব করল। আইমান তাকে নিজের বাড়িতে না নিয়ে গিয়ে এখানে নিয়ে আসল। তবে কি আইমান তাকে আর ভালোবাসে না? যে মানুষটা তাকে ছাড়া থাকতে পারত না, সেই মানুষটা আজ নিজ ইচ্ছায় প্রিয়তাকে দূরে ঠেলে দিল। তবে কি আইমান প্রিয়তার চোখের ভাষা বুঝে না? প্রিয়তা তো কালকে রাতে খুব করে চেয়েছিল ওই বাড়িতে যেতে। কিন্তু আইমান কি করল এটা? প্রিয়তার চোখের কোণে পানি জমে গেল। দুদিন পর প্রিয়তা অচেতন হয়ে পড়ে আছে। আইমান পাশে বসে প্রিয়তাকে পরখ করছে। রাগে হাত মুঠো বন্ধ করে চেয়ারে আঘাত করছে। কত বড় সাহস প্রিয়তার! এক্ষুনি ইচ্ছে করছে খুন করে দিতে। তোমার জন্য আমার সহজ সরল রূপ না, ভিলেন রূপটাই বেস্ট। বলেছিলাম নিজের ইচ্ছায় আসতে, তা না করে আমার থেকে মুক্তির ফন্দি আটেছ। বের করছি তোমার মুক্তি। চলবে।